আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ধারাবাহিকভাবে 44টি ভিডিও দেওয়া হয়েছে পরীক্ষার প্রস্তুতির উপরে, প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়ের উপরে, এবং যেটা প্লে লিস্ট করে নিচে দেওয়া আছে। আজকে থেকে শুরু হচ্ছে তোমাদের মডেল টেস্ট। আজকে মডেল টেস্ট 1। মডেল টেস্টে হবে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, এবং 50 মার্কের তোমাদের যে পরীক্ষা হবে সে পরীক্ষার প্রশ্নের ধরনে তোমাদের এই মডেল টেস্টগুলো নেওয়া হবে। আশা করি এই ভিডিওগুলো দেখলে তোমরা তোমাদের পরীক্ষার সম্পর্কে একটা কমপ্লিট ধারণা পেয়ে যাবে। এবং ইতিপূর্বে তোমরা যে ভিডিওগুলো দেখোনি, তোমরা যদি সেই 44টা দিনের ভিডিও না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিবে, তাহলে মডেল টেস্টের এইগুলো বুঝতে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। দেখো, তোমাদের যেহেতু একটা ফার্স্ট পেপারে 3টা প্যাসেজ থাকবে, মডেল কোশ্চেন সমাধানের সময় এই 3টা প্যাসেজ অর্থ করে পড়ে দিয়ে প্রশ্ন সমাধান করা এটা অনেক সময়ের ব্যাপার। যেহেতু এই প্যাসেজগুলোর আগে অর্থ করে সুন্দর করে পড়ানো হয়েছে, যেমন আজকে যে প্যাসেজটা নেওয়া হয়েছে মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, এই প্যাসেজটি ডে 3তে আলোচনা করা হয়েছিল। তাহলে তোমরা অবশ্যই ওই ভিডিওগুলো একটু দেখে নিবে, যে এই প্যাসেজগুলো দেখে নিয়ে আমরা আজকে শুধু ফোকাস করব কিভাবে প্রশ্নগুলো সমাধান করা যায়। তো বন্ধুরা, চলো কথা না বাড়িয়ে আজকে আমরা এই ভিডিওটি শুরু করি। প্রথমে যেটা থাকবে, চয়েস দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। এখানে 5টি প্রশ্ন থাকবে, তার জন্য থাকবে 5 মার্ক। প্রথমটা হচ্ছে হিস্টোরিক্যাল মিনস। হিস্টোরিক্যাল শব্দটার অর্থ কি? তাহলে এখানে যে 4টা অপশন আছে এর ভিতরে সঠিক উত্তর হবে হিস্টোরিক মানে ঐতিহাসিক। মে ডে ইভেন্টস অকার্ড ইন ড্যাশ সেঞ্চুরি। তাহলে মে ডের যে ঘটনাটা, এই ঘটনাটা কোন শতকে ঘটেছিল? এর সঠিক উত্তর হবে 19th সেঞ্চুরি, 19 শতকে এই ঘটনাটা ঘটে। দ্য পুলিশম্যান অ্যাটাকড দ্য স্ট্রাইকার অন। এই পুলিশ সদস্যরা স্ট্রাইকারদের উপরে, অর্থাৎ যারা ধর্মঘট করেছিল তাদের উপরে আক্রমণ করেছিল কখন? এটা হচ্ছে মে 3rd, 3 মে, অর্থাৎ 1 মে এই আন্দোলনটা শুরু হয় এবং 2 দিন পরে পুলিশম্যানরা তাদের, অর্থাৎ পুলিশ সদস্যরা তাদের উপরে আক্রমণ করে। কালস অ্যান্ড রিভলভার্স ওয়ার ইউজড আপন। এটা কাদের উপরে ব্যবহার করা হয়েছিল? এটা ব্যবহার করা হয়েছিল স্ট্রাইকারদের উপরে, অর্থাৎ ধর্মঘট যারা করেছিল তাদের উপরে। দ্য ওয়ার্কস ডিমান্ড ওয়াজ টু ড্যাশ ওয়ার্ক। তাহলে এই ওয়ার্কার্সদের যে ডিমান্ড ছিল, চাহিদা ছিল, সেটা কি ছিল? সেটা হচ্ছে রিডিউস, কমানো, অর্থাৎ ওয়ার্ক টাইম যেটা ছিল 14 ঘন্টা বা তার থেকে বেশি সময় তারা কাজ করত, সেই সময়টাকে কমিয়ে দেওয়াই ছিল তাদের দাবি। এরপরে তোমাদের প্রশ্ন থাকবে 4টা, 4 দুগুণে 8 মার্ক থাকবে এখানে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে উপরে প্যাসেজ থেকে বিষয়গুলো আন্ডারলাইন করে রাখছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো কিভাবে প্রশ্নগুলোর উত্তর করতে হয়। হোয়াট ডাজ মে ডে কমেমোরেট? অর্থাৎ এই মে ডে কি স্মৃতিচারণ করে, অর্থাৎ কিসের স্মৃতিচারণ করে? তাহলে এটা আছে প্যাসেজের, দেখো ঠিক উপরের অংশে এখানে বলা হচ্ছে টুডে হচ্ছে মে 1st অল ওভার দ্য ওয়ার্ল্ড টুডে টু কমেমোরেট হিস্টোরিক্যাল স্ট্রাগল and sacrifice of the working people to establish an 8 hours work day। তাহলে এই অংশটার ভিতরে মূলত এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। তো আমরা এটার উত্তর কিভাবে দেব? যে মে ডে কমেমোরেট, মে ডে হচ্ছে স্মৃতিচারণ করে। কি স্মৃতিচারণ করে? দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, অর্থাৎ ওখান থেকে প্যাসেজের ওই অংশটা তোমরা তুলে দিবা। হুইচ ডিমান্ড ডিড দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর? মানে কোন দাবিতে এই যে শ্রমিকরা তারা কাজ করেছিল, তারা যে সংগ্রামটা করেছিল, তাদের ডিমান্ডটা কি ছিল? এই লাইনটার ভিতরে উত্তর আছে, তাদের ডিমান্ড ছিল কি? টু ইস্টাবলিশ অ্যান 8 hours ওয়ার্ক ডে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে হুইচ ডিমান্ড, আমরা এখানে কি বলতে পারি? যে দ্য ওয়ার্কার্স স্ট্রাগল ফর, তারা সংগ্রাম করেছিল কিসের জন্য? অ্যান 8 hours ওয়ার্ক ডে, অর্থাৎ দিনে 8 ঘন্টা কাজের জন্য। What activities did the workers do against the authorities? অথরিটিসদের বিরুদ্ধে তারা কোন কর্মকাণ্ড বা কোন কাজ করেছিল? তাহলে এই অংশটা আমরা প্যাসেজের, দেখো ঠিক এই জায়গাটাতে আছে, এখানে 2টা অ্যাক্টিভিটিস ছিল। তার একটা ছিল পয়েন্ট অন স্ট্রাইক আর আরেকটা ছিল র্যালি ওয়াজ হেল্ড, অর্থাৎ তারা স্ট্রাইক ধর্মঘট করেছিল এবং মিছিল করেছিল, এই 2টা ছিল তাদের কর্মকাণ্ড। তাহলে আমরা এখান থেকে এই প্রশ্নটার উত্তর দিতে পারি দ্য ওয়ার্কার্স অ্যাক্টিভিটিস ওয়াজ এগেনস্ট দ্য অথরিটিস, বা তোমরা এভাবে বলতে পারো দ্য ওয়ার্কার্স কি করেছিল? তারা হচ্ছে পয়েন্ট অন স্ট্রাইক, তারা একটা ধর্মঘট চালিয়েছিল, অ্যান্ড হেল্ড এ র্যালি, এবং একটা মিছিল করেছিল এগেনস্ট দ্য অথরিটি, অর্থাৎ অথরিটিদের বিরুদ্ধে।
হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, কি ঘটেছিল যখন এই পুলিশ সদস্যরা হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক আক্রমণ করেছিল দ্য স্ট্রাইকার্স ধর্মঘটকারীদের উপরে। তাহলে এটা আমরা প্যাসেজের ঠিক শেষ অংশে এখানে বলা হচ্ছে যে অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম উইথ কালস অ্যান্ড রিভলভার্স। One striker was killed instantly, 5 or 6 other were seriously wounded and many of them were badly injured. তাহলে এই ঘটনাগুলো মূলত ঘটেছিল। তো তুমি তো সরাসরি প্যাসেজ থেকে শুধু লাইন তুলে দিবা না, যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আগে প্যাসেজের এই প্রশ্নের এই অংশটাতে শুরু করবা। তাহলে হোয়েন দ্য পুলিশম্যান অ্যাটাক দ্য স্ট্রাইকার্স, যখন পুলিশ সদস্যরা স্ট্রাইকারদের উপরে কি করে, এই ধর্মঘটকারীদের উপরে আক্রমণ করে, তখন যেটা ঘটেছিল যে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, অর্থাৎ এখান থেকে যে অংশগুলো আছে এরপরে দেবা যে ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড ইনস্ট্যান্টলি, 5 or 6 আদার ওয়ার সিরিয়াসলি ওয়ান্ডেড অ্যান্ড মেনি অফ দেম ওয়ার ব্যাডলি ইনজুর্ড। তাহলে প্রশ্নের মূল অংশের সাথে তুমি এই অংশটুকু জুড়ে দিলে এই প্রশ্নটার উত্তর হয়ে যাচ্ছে। তোমরা যদি এভাবে সুন্দর করে প্রশ্নের যে বিষয়টা চাচ্ছে এই বিষয়টা তোমরা প্যাসেজের ভিতর থেকে নিজেদের মতো করে ফুটিয়ে তুলতে পারো, তাহলে আশা করা যায় এখানে তোমরা 8-এ 8 মার্কই পাবে। এরপরে আসি 2 নম্বরে যে প্যাসেজটা নেওয়া হয়েছে ফিশ পপুলেশন, এটা হচ্ছে ডে 38-এ আলোচনা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা শব্দের ওয়ার্ড ভেঙে ভেঙে তোমরা যে কোনো একটা প্যাসেজ সম্পর্কে ভালো ধারণা থাকলে সেই প্রশ্নটার উত্তর দেওয়া সহজ হয়, আর প্যাসেজ সম্পর্কে ধারণা ভালো না থাকলে প্রশ্নের উত্তর ভাবা অনেক কঠিন হয়ে যায়। তাহলে অবশ্যই তোমরা প্যাসেজগুলো আগে সুন্দর করে দেখে নিবে, একটু চর্চা করে নিবে, তারপরে এগুলো দেখলে আরো বেশি সুবিধা হবে তোমাদের জন্য। তো 3 নম্বরের এখান থেকে 2 নম্বরে যে প্যাসেজটি থাকবে সেখান থেকে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরে থাকে তোমাদের হচ্ছে গ্যাপ, অর্থাৎ এই যে গ্যাপটা থাকবে, এই গ্যাপটা থাকবে টোটাল এই প্যাসেজটার উপরেই, মানে প্যাসেজটার কথাটা সরাসরি থাকবে না, কিন্তু প্যাসেজের মূল থিমটাই হচ্ছে এই গ্যাপের বিষয়বস্তু। অর্থাৎ প্যাসেজটা তুমি যদি ভালোভাবে বোঝো তাহলে এই গ্যাপটা তুমি সহজেই সমাধান করতে পারবে। আচ্ছা, চলো আমরা এটা সমাধান করি। তোমরা জানো এবার এখানে মোট 10টা প্রশ্ন দেওয়া হবে, প্রত্যেকটার জন্য হাফ মার্ক করে, তুমি পাবে এখানে 5 মার্ক। ফিশ ইজ ড্যাশ অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, তাহলে এটা আমরা জানি একটা কমন শব্দ, এখানে আমরা ব্যবহার করতে পারি কি ওয়ান অফ দ্য, তাহলে এখানে কি বসতে পারে ফিশ ইজ ওয়ান অফ দ্য। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কি, মূলত তুমি যদি একটা অংশকে প্রশ্ন করো তাহলে পরের অংশটা পেয়ে যাবে। মাছ একটা অন্যতম গুরুত্বপূর্ণ কি, আরো বলতে পারি কি সম্পদ, একটা গুরুত্বপূর্ণ সম্পদ। তো সম্পদের ইংলিশ হচ্ছে কি অ্যাসেস্ট, সম্পদের ইংলিশ হচ্ছে অ্যাসেস্ট। তাহলে আমরা বলতে পারি যে ফিশ ইজ ওয়ান অফ দ্য, ফিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেস্ট। আচ্ছা, এরপরে দেখি ম্যানি পিপল, ম্যানি পিপল মানে কি অনেক মানুষ, অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের, ইট ফিশ তারা মাছ খায়, অ্যাজ দ্য মেইন ড্যাশ অফ প্রোটিন, তাহলে প্রধান আমিষের। তাহলে তুমি যখন এই অংশগুলো অর্থ করবা, দেখো মাছে একটা গ্যাপ আছে, গ্যাপে কিছু একটা বসবে, তাই না? তাহলে বেশিরভাগ মানে বিশ্বের অনেক মানুষ তারা মাছ খায় কি হিসেবে, অ্যাজ দ্য মেইন সোর্স, অর্থাৎ উৎস হিসেবে, তাই না? মেইন সোর্স। তাহলে সি নাম্বারের অ্যান্সার হবে কি সোর্স, মেইন সোর্স অফ প্রোটিন। ম্যানি পিপল অলসো আর্ন দেয়ার ড্যাশ বাই ফিশিং, মানে মাছ ধরার মাধ্যমে অনেক মানুষ তাদের কি উপার্জন করে। দেখো তুমি যদি প্যাসেজটা পড়ো তাহলে খুব সহজে এটা বুঝতে পারবা, তাদের জীবিকা। তো জীবিকার ইংলিশ কি লাইভহুড, অনেক মানুষ তাদের জীবিকা অর্জন করে মাছ ধরার মাধ্যমে। বাট দে আর নট ড্যাশ ফ্রম ডেঞ্জার, তাহলে কিন্তু তারা, অর্থাৎ এই মাছের কথা বলা হচ্ছে এখানে, আর নট ড্যাশ ফ্রম ডেঞ্জার, তাহলে তারা বিপদ থেকে কি নয় মুক্ত নয়, এখানে কি হবে ফ্রি, দে আর নট ফ্রি ফ্রম ডেঞ্জার। আচ্ছা, এরপরে আসি গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্য ড্যাশ থ্রেট, তাহলে এই যে গ্যাপের অবস্থাটা দেখো, এটা থ্রেট, এটা হচ্ছে কি একটা নাউন, তাহলে এখানে একটা কি ব্যবহার হতে পারে, একটা অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে, আর্টিকেল এবং নাউনের মাঝে একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে দ্য ড্যাশ থ্রেট আমরা এখানে কি বলতে পারি, একটা অ্যাডজেক্টিভ। আসলে এটা হুমকিটা কেমন হুমকি, একটা বড় হুমকি বলতে পারি, তাই না? তাহলে বড় এর ইংলিশ তুমি বিগ থ্রেট ইউজ করতে পারো, অথবা কি ইউজ করতে পারো মেজর থ্রেট। তো এইভাবে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে এই জায়গাতে।
তাহলে গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ বিশ্বের যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এটা কি একটা বড় হুমকি, তাহলে এটা একটা মেজর থ্রেট ফর দেয়ার কিসের জন্য, তাদের হুমকি এটা কিসের জন্য। তাহলে এই যে তুমি যখন একটা অংশকে প্রশ্ন করবে আর একটা অংশের উত্তরটা সহজে পেয়ে যাবে। ফর দেয়ার মানে তাদের অস্তিত্বের জন্য, তো অস্তিত্বের ইংলিশ হচ্ছে কি এক্সটেনশন। এরপরে ক্লাইমেট চেঞ্জ বেয়ার্স এ গ্রেট ইফেক্ট, এটা বহন করে একটা খুব বড় প্রভাব ফেলে অন দেয়ার লাইফস, তাদের জীবনের উপরে। ইফ গ্লোবাল ওয়ার্মিং ক্যান নট বি কন্ট্রোলড, যদি এই বিশ্বের উষ্ণায়ন নিয়ন্ত্রণ করা না যায়, দ্য ফুল ড্যাশ অফ ফিশ উইল বি, তাহলে ফুল এটা দেখো অ্যাডজেক্টিভ, ফুলটা কি অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে এখানে নাউন নেই, একটা নাউন নিয়ে আসতে হবে। তাহলে এই নম্বরে আমরা কি বলতে পারি, দ্য ফুল গ্রোথ বলতে পারি, অর্থাৎ যে বৃদ্ধি, তাদের যে সম্পূর্ণ বৃদ্ধি অফ ফিশ উইল বি হিন্ডার্ড, এটা বাধাগ্রস্ত হবে। তাহলে ইভেন দে উইল নট বি ড্যাশ টু প্রডিউস, তাহলে এমনকি দে উইল নট বি মানে তারা পারবে না, ড্যাশ টু প্রডিউস অর্থাৎ উৎপাদন করতে, কি উৎপাদন করতে পারবে না, দে উইল নট বি অ্যাবল অর্থাৎ তারা সক্ষম থাকবে না, দে উইল নট বি অ্যাবল টু প্রডিউস, তাহলে তারা কি আর সক্ষম থাকবে না প্রডিউস অর্থাৎ উৎপাদন করতে, অর্থাৎ তাদের যে আরো নতুন নতুন মাছ জন্ম দিতে তারা সক্ষম থাকবে না। ইফ টেম্পারেচার গোজ অন রাইজিং বাই 1 or 2 degrees, যদি তাপমাত্রা বৃদ্ধি পায় 1 অথবা 2 ডিগ্রি, ফিশ মে ড্যাশ এক্সটিংশন, তাহলে ফিশ মে অর্থাৎ কি হবে ফেস এক্সটিংশন, অর্থাৎ তারা একদম বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আশা করি এটা কিভাবে উত্তর করতে হয় বুঝতে পারছো। তোমাদের প্যাসেজটা সুন্দরভাবে জানা থাকলে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তবে এখানে হুবহু কোনোটা থাকে না, এখান থেকে তোমার মূল থিমটা জেনে এই গ্যাপটা সমাধান করতে হয়। তো এর পরেরটায় আসি আমরা 4 নম্বরে, যেটা থাকবে টেবিলের 3টা কলামের ভিতরে মিল করতে হয়। আর এখানে সহজ সিস্টেম কিভাবে মিল করতে হয় সেটা মানে একদম সহজ উপায়ে মিল করার সেই কৌশলটা দেওয়া আছে। আমরা দুইভাবে এখান থেকে মিলাতে পারি, একটা হচ্ছে আমরা যদি শেষের অংশ থেকে আসি তাহলেও সুবিধা হবে, তুমি প্রথম অংশ থেকে বললেও শুধু এর বাকি অংশটাকে প্রশ্ন করলে বুঝতে পারবে। দেখো অ্যাবাউট 40% পিপল মানে প্রায় 40% মানুষ ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে ডিরেক্টলি সরাসরি ভাবে, উইল সাফার তো আর হয় না, মে নট গ্রো ফুলি এমনও হয় না, উইল এফেক্ট হয় না, তাহলে ডিপেন্ড হতে পারে, তাই না, নির্ভরশীল, সরাসরি নির্ভরশীল। কিসের উপরে নির্ভরশীল তারা, ডিরেক্টলি। দেখো তাহলে এখানে 1 নম্বরের সাথে এর সাথে আমরা কি দিতে পারছি, এটা দিতে পারছি। আর এর সাথে তোমাদের উত্তরটা কিভাবে লিখতে হবে সেটাও দেওয়া আছে, তোমরা অবশ্যই প্রথমে লিখে নিবে তোমাদের পরীক্ষার খাতায়, যে এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে এ প্লাস তারপরে আইভি, এরপরে কোনটা এর সাথে মিলছে কোনটা সেটা দেখতে হবে। তাহলে এ প্লাস আইভি প্লাস কোনটা হচ্ছে অন ফিশ প্রোটিন, অর্থাৎ বিশ্বের 40% মানুষ সরাসরিভাবে নির্ভরশীল কি মাছের যে আমিষের উপরে, তাহলে এর সাথে হচ্ছে 2 নাম্বার। এই 3টা এভাবে তোমরা তুলে ব্র্যাকেট দিয়ে নিয়ে তারপরে পুরো সেন্টেন্সটা লিখবে, তখন আর নাম্বার দিবে না, পুরো সেন্টেন্সটা লিখবে। অ্যাবাউট 40% পিপল ইন দ্য ওয়ার্ল্ড ডিরেক্টলি ডিপেন্ড অন ফিশ ফর প্রোটিন। আচ্ছা, এরপরে গ্লোবাল ওয়ার্মিং, তাহলে গ্লোবাল ওয়ার্মিংটা কি, বিশ্বের যে উষ্ণায়ন এটা কি হবে মূলত। গ্লোবাল ওয়ার্মিং আমরা দিতে পারি উইল সাফার, এমন হয় না, উইল এফেক্ট দিতে পারি, তাই না। গ্লোবাল ওয়ার্মিং বিশ্বের উষ্ণায়ন এটা প্রভাব ফেলবে, কিসের উপরে প্রভাব ফেলবে, দ্য ফিশ পপুলেশন বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন ইন দ্য ওয়াটার বডিজ। তাহলে এটা একটা সুন্দর বাক্য হচ্ছে, তো আমরা এভাবে লিখবো বি প্লাস 3 প্লাস আই, অর্থাৎ তারপরে পুরো বাক্যটা লিখে দেবো, গ্লোবাল ওয়ার্মিং উইল এফেক্ট, এটা প্রভাব ফেলে দ্য ফিশ পপুলেশন বাই রিডিউসিং দ্য অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেন ইন দ্য ওয়াটার বডিজ। এরপরে সি নাম্বারটা দেখি ফিশেস, তাহলে ফিশেস এটা কি হতে পারে, ফিশেস উইল সাফার হতে পারে, অথবা মে নট গ্রো ফুলি অ্যান্ড হ্যাভ অফস্প্রিং। আচ্ছা, তাহলে এটা দেওয়া যেতে পারে, ফিশেস অর্থাৎ মাছের সাথে কোনটা হচ্ছে মে নট গ্রো ফুলি, অর্থাৎ মাছ হয়তো সম্পূর্ণভাবে কি হবে না, বেড়ে উঠবে না, অ্যান্ড হ্যাভ অফস্প্রিং এবং তাদের যে উৎপাদন ক্ষমতা এটা কি হবে না, থাকবে না। তো এটা কোনটা দিতে পারে, ফর ওয়ান্ট অফ সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই অ্যান্ড ফুড সোর্স, তাহলে আমরা এর সাথে এটাকে মিলিয়ে দিলাম। এরপরে হেন্স পিপল ডিপেন্ডেন্ট অন ফিশ, অথবা কি হবে, যেসব মানুষ মাছের উপরে নির্ভরশীল তারা হচ্ছে উইল সাফার
ফ্রম হাঙ্গার অ্যান্ড প্রভার্টি, তারা ক্ষুধা এবং দারিদ্রতায় ভুগবে। তাহলে এভাবে তুমি 4টা বাক্য লিখতে পারলে এখানে 4টা মার্ক পাবে। এরপরে আসি 3 নাম্বার যে প্যাসেজটা থাকবে, এখান থেকে নেওয়া হয়েছে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের প্যাসেজটা সুন্দরভাবে অর্থ করে পড়ানো আছে ডে 18 দিনে। 18তম দিনের এই ভিডিওটি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, অথবা তোমরা যারা আগের ভিডিওগুলো দেখছো তারা বুঝতে পারবে যে প্যাসেজগুলো আশা করি তোমরা এর আগে চর্চা করছো। তো প্যাসেজগুলো এখন অর্থ করে পড়ছি না, আমরা প্রশ্নের দিকে, এক্সারসাইজের দিকে একটু ফোকাস করি। এক্সারসাইজে 5 নাম্বারে যেটা থাকবে, সেখানে এই প্যাসেজ থেকে একটা ইনফরমেশন ট্রান্সফার থাকবে। অর্থাৎ দেখো এখানে মোট 6টা লিখতে হবে, তার জন্য প্রতিটার জন্য হাফ মার্ক করে তোমরা 3 মার্ক পাবে এখানে। তাহলে এটা আসছে মূলত কি পহেলা বৈশাখ সম্পর্কে। উপরের হেডিংটা অনুসারে তোমাদের তথ্যগুলা লিখতে হয়। প্রথমে হচ্ছে হু অথবা হোয়াট, কে অথবা কি, ইভেন্ট ডিটেলস অর্থাৎ যে অনুষ্ঠান বা তার বিস্তারিত, আর এটা ইয়ার টাইম কখন ঘটেছে বা কোন সময় ঘটেছে, কোন বছরে বা কোন সময়ে, প্লেস এবং হোয়াট কোন স্থানে এবং কি ঘটেছিল। তাহলে এই বিষয়গুলো দিয়ে তোমাদের প্রশ্ন করা হয়। এবং বাকি অংশটা দেখো, পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড, পহেলা বৈশাখ এটা উদযাপন করা হয় এপার্ট ফ্রম ক্যাস্ট অ্যান্ড ক্রিড, অর্থাৎ যে কোনো জাতি বর্ণ নির্বিশেষে। আচ্ছা, এটা ইয়ারে গ্যাপ আছে, তাহলে কোন সময় উদযাপন করা হয় তোমাদের এখানে সেটা লিখতে হবে। তাহলে এটা উদযাপন করা হয় কখন, মূলত ফার্স্ট ডে অফ বৈশাখ, তাই না, ফার্স্ট ডে অফ বৈশাখ। এরপরে প্লেস জানতে চাওয়া হয়েছে, তাহলে প্লেসে আমরা বলতে পারি যে কোন জায়গায় এটা করা হয়, থ্রু আউট দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশে। তাহলে এই আই নম্বরে আমরা পাচ্ছি কি হচ্ছে ফার্স্ট ডে অফ বৈশাখ, আর 2 নম্বরে আমরা যেটা উত্তর লিখবো সেটা হচ্ছে কি অল ওভার দ্য কান্ট্রি অর্থাৎ সারা দেশ জুড়ে। দ্য হোল নেশন মানে পুরো জাতি, এখানে গ্যাপ দিয়েছে, তাহলে কি করে আগে বাকি অংশটা দেখে নাও। অল ডে লং সারা দিন ধরে পহেলা বৈশাখ, অর্থাৎ পহেলা বৈশাখ আমরা কি বলতে পারি যে পুরা জাতি সারা দিন ধরে তারা কি করে, তারা মূলত এই দিনটা মানে ইন ফেস্টিভ মুড অর্থাৎ তারা উৎসব মুখর থাকে, ইন ফেস্টিভ মুড। পিপল ওয়াকিং আপ অ্যান্ড পুটিং অন ট্র্যাডিশনাল ক্লোথস ইন দ্য মর্নিং, এখানে কোনো গ্যাপ নেই, ওটা আমরা পড়ছি না। ওয়ান অফ দ্য মোস্ট স্ট্যান্ডিং ইভেন্টস মানে সব থেকে অন্যতম যে মুহূর্তটা হয়, অর্গানাইজড বাই ছায়ানট, তাহলে ছায়ানট আয়োজন করে, এটা কখন করে এবং কোথায় করে, এই 2টা গ্যাপ দেওয়া হয়েছে। তাহলে ছায়ানট মূলত কি কি আয়োজন করে, এটা করে হচ্ছে কোথায়, এটা ছায়ানট এটার আয়োজন করে কোন সময়, আগে আইভি নাম্বারে বলা হচ্ছে কোন সময়, আর্লি ইন দ্য মর্নিং অর্থাৎ খুব সকালবেলা, কোথায় করে, রমনা বটমূলে। তাহলে ছায়ানট সব থেকে তারা যে উদযাপনটা করে সেটা কোথায়, খুব সকালবেলা রমনার বটমূলে। এরপরে কালারফুল প্রসেশন অর্থাৎ যে রঙিন মিছিল, অর্গানাইজড বাই দ্য ফাইন আর্টস স্টুডেন্ট, তাহলে এটা কোন জায়গা অর্থাৎ কারা করে, আমরা এখানে বলতে পারি কি ঢাকা ইউনিভার্সিটিতে এই কালারফুল প্রসেশন একটা রঙিন মিছিল হয়। এরপরে সর্বশেষ যে প্রশ্নটা থাকছে, রাইট এ সামারি অফ দ্য অ্যাবভ প্যাসেজ ইন ইওর ওয়ান ওয়ার্ডস। তো সামারি লেখার ক্ষেত্রে এর আগে তোমাদেরকে সামারি লেখার কৌশল আলোচনা করা হয়েছে, তো আমরা সামারিটা দিয়ে শুরু করব, প্রথম যেটা দিয়ে যে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট পহেলা বৈশাখ। আচ্ছা, তোমরা জানো যে সামারিটা নিজের ভাষায় লিখতে হয়, তাহলে নিজের ভাষায় যদি তোমার লেখার অ্যাবিলিটি থাকে তাহলে অনেক ভালো, না যদি থাকে তোমরা একটা কাজ করতে পারো, এখানে একটা শর্ট টেকনিক আছে, সেটা হচ্ছে দিস প্যাসেজ ইজ অ্যাবাউট শুধু পহেলা বৈশাখ না লিখে তুমি লিখলে বাংলা নিউ ইয়ার পহেলা বৈশাখ, যে বাংলার প্রথম বছর কি পহেলা বৈশাখ। আচ্ছা, তাহলে তোমরা একটা কাজ করতে পারো, যাদের একেবারেই ধারণা নেই তারা অন্তত এই বক্সটাও তুলে দিতে পারো, সম্পূর্ণ যে অ্যান্সারটা লেখা আছে অ্যান্সার সহ বক্সটা তুলে দিতে পারো। তাহলে দেখবা যে মানে মোটামুটি একটা অনেকটা থিম আসছে। তোমরা প্যাসেজ থেকে যারা সরাসরি তুলো তারা না তুলে ওই বক্সের লাইনগুলো তুলতে পারো। আর যারা সুন্দরভাবে লিখতে চাও তারা প্রতি 3টা করে লাইন পড়বা, একটা যে থিম আছে একটা করে থিম পড়বা এবং সেই থিমটা তোমার নিজের ভাষায় বর্ণনা করবা। তাহলে আমরা শুরু করলাম, দিস প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার পহেলা বৈশাখ। আচ্ছা, তার মানে আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল। এরপরে বলা হচ্ছে দিস ডে হ্যাজ এ স্পেশাল সিগনিফিকেন্স ফর আস যেহেতু ইট ফর্মস এ পার্ট অফ বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন। তাহলে আমরা এত কিছু না লিখে জাস্ট বলে দেবো ইট ইজ এ বাঙালি কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এটা হচ্ছে বাঙালির একটা সংস্কৃতি এবং ঐতিহ্য। দেখো, তাহলে তোমার সামারি মানে মূল থিমটা, মূল কথা কোনটা,
সেই মূল কথাগুলো নিয়ে এমনভাবে লিখতে হবে যাতে তোমার সামারিটা পড়লে পুরো প্যাসেজ সম্পর্কে একটা ধারণা আসে। People from all walks of life, irrespective of their ethnic identity or religious beliefs, celebrated that day with traditional festivals. তাহলে আমরা এমনিতে বলতে পারি একবারে all people celebrated that day with traditional festivals. সব মানুষই, এখানে অনেক কথা বলা হয়েছে, আমরা অত দূর বলবো না, আমরা এক কথায় বলে যাব যে all people celebrated the day with traditional festival, অথবা তুমি এভাবে বলতে পারো with traditional festivals all people celebrated that day। তো এভাবে শুধু মূল থিম নিয়ে তোমরা প্যাসেজের 3 ভাগের 1 ভাগ আকারে সামারিটা লেখার চেষ্টা করবে। চর্চা করতে থাকো বেশি বেশি করে। আর কোনো ধরনের সমস্যা হলে তোমাদের পাশেই আছি, তোমরা কমেন্টে জানাতে ভুলবে না কোন বিষয়টা বুঝতে সমস্যা হচ্ছে অথবা কোন বিষয়ের উপর তোমাদের ভিডিওর প্রয়োজন। তো ভিডিওগুলো দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই ভিডিওগুলো থেকে উপকৃত হতে পারে। তোমাদের যে কথা দিয়েছিলাম 50 দিনের ফ্রি কোর্সটি, সেটা আমরা একেবারেই শেষের দিকে। আশা করি এই ভিডিওর এই জার্নির মধ্যে তোমাদের কিছুটা হলেও তোমাদের উপকার করতে পেরেছি। যদি তোমাদের সামান্য পরিমাণ উপকার করতে পারি তাহলে আমার এই পরিশ্রমের সফলতা। তোমরা অবশ্যই চেষ্টা করো, বেশি বেশি প্র্যাকটিস করো। তোমাদের ভালো ফলাফলের আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।